হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমি তোমাদের কস্টিংয়ের কস্ট রিকনসিলিয়েশনস আর ফাইন্যান্সিয়াল রিকনসিলিয়েশনস কীভাবে করতে হয় সেটা আমি শিখিয়েছিলাম। আজকে আমি নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। একদম বেসিক কনসেপ্ট ইন্ট্রোডাকশনস ক্লাস থাকবে এটা, এরপরে আরও ক্লাস থাকবে ওই চ্যাপ্টার রিলেটেড। সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যান্ড নন ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম, যেটা কিনা আমরা কস্ট বুক কিপিং বলে একটা চ্যাপ্টার আছে সেখানে পাবো। এখন এই চ্যাপ্টারটাতে অনেকেই দেখবে হয়তো অঙ্ক করার সময় অনেক লেজার অনেক অ্যাকাউন্টস খুলতে হয়েছে, তাহলে এটাকে আমরা আগে বুঝতে হবে ব্যাপারটা কি। তাহলে আজকে আমরা শুরু করা যাক ইন্টিগ্রেটেড অ্যান্ড নন ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম বলে কি। দেখো, এই ইন্টিগ্রেটেড এবং নন ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টস যদি আমরা করতে যাই, এটা বেসিক্যালি আমরা বলবো যে কস্টকে কিভাবে রেকর্ডস করব আমরা। আর এতদিন আমরা যে কস্টিং এর অঙ্কগুলো শিখেছি, লেবার ক্যালকুলেশনস, ম্যাটেরিয়াল, ওভারহেড, সেইগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশনস, মানে এদের কস্টটা বের করে আনতে হয়। কিন্তু তাদের কস্টটা বের করতে গেলে আমার তো ডেটা চাই, আমার কাছে ইনফরমেশন চাই। সেই ডেটা আর ইনফরমেশনসটা পাওয়ার জন্য আমাদের কস্টিংকে অ্যাকাউন্টসে রেকর্ড করতে হয়। তাহলে কস্টিংকে অ্যাকাউন্টসে রেকর্ড করতে গেলে কি কি করতে হবে সেটাই আজকে আমাদের মেন দেখার বিষয়। এখন স্যার, অ্যাকাউন্টস রেকর্ডস করা আমরা তো অলরেডি জানি, কারণ কিনা আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে এন্ট্রি করে এসেছি। তাহলে আমরা আবার নতুন করে কি শিখব? না, আমি বলছি না যে অ্যাকাউন্টস নতুন করে তোমাদেরকে রেকর্ড করা শিখতে হবে। আমি বলছি যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে যে এন্ট্রি করেছো এক্স্যাক্টলি কস্ট অ্যাকাউন্টে সেই এন্ট্রি হবে, ডেবিট ক্রেডিট রুলস ওয়াইজ এন্ট্রি হবে। কিন্তু কিছু কিছু জায়গায় ডিফারেন্স থাকবে। সেই জায়গাগুলোকে আমি যদি ঠিকঠাকভাবে রিপেয়ার করে দিতে পারি, তাহলে আমার মনে হয় না যে তোমাদের আর কোনো অসুবিধা হবে বলে। কারণ তোমরা অলরেডি জানো কি করে ট্রানজ্যাকশন রেকর্ড করতে হয়। না, আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসের মেনলি আমরা যেটা আলোচনা করব যে যদি আমি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে গিয়ে ট্রানজ্যাকশন রেকর্ডস করি আর কস্টিংয়ের ট্রানজ্যাকশন রেকর্ডস, এই দুটো কিন্তু উদ্দেশ্য আলাদা থাকে। আমি একটু একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই। আমি যদি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে রেকর্ড করি, তখন আমি কি দেখব না, তখন দেখব যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে ক্রেডিট পারচেসের জন্য একটা আলাদা এন্ট্রি হয়, আবার ক্যাশ পারচেস করলে একটা আলাদা এন্ট্রি হয়। তাই তো আমরা দেখেছি, ক্যাশ পারচেসের জন্য আলাদা এন্ট্রি, ক্রেডিট পারচেসের জন্য আলাদা এন্ট্রি। কিন্তু কস্টিংয়ে যখন আমি ওই পারচেসের ক্রেডিট পারচেস বা ক্যাশ পারচেসের এন্ট্রি করব, তখন কিন্তু আলাদা করে দেখাবো না। কারণ কস্টিং কিন্তু সেটা আলাদা করে দেখাতে পারে না। কস্টিং চায় অ্যাকচুয়াল ভ্যালুটা কতটা পারচেস করা হয়েছে। আর আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে কিন্তু কি করি, ক্রেডিট পারচেস কতটা তাকে বেস করে আমরা ডেটার্স তৈরি করি, আবার ক্যাশ পারচেস কতটা সেটাও আমাদের দরকার হয়ে পড়ে। কিন্তু কস্টিং এর পারপাসটা আলাদা। কস্টিং শুধু ভ্যালু চাই, কি ভ্যালু দাঁড়িয়েছে টোটাল পারচেস, এই ভ্যালুটা চাই। তাহলে এখানে কস্টিংয়ে যখন আমরা অ্যাকাউন্টস রেকর্ড করতে যাব, তখন কিন্তু আমরা ওই ক্রেডিট বা ক্যাশের দুটোকে ডিফারেন্স দেখাবো না। এইটাও আমি মানে আমার মেন বলার উদ্দেশ্য হচ্ছে কস্টিংয়ের যে উদ্দেশ্য রেকর্ডিংয়ের সেটা আলাদা, আর ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনসকে রেকর্ড করার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে সেই উদ্দেশ্যটা আলাদা। তাহলে এখানে আমি বোঝাবো আজকে যে মেন টপিক, অত ডিটেলসে না গিয়ে শর্টকাটে আসছি আমি, যে ইন্টিগ্রেটেড আর নন ইন্টিগ্রেটেড ব্যাপারটা কি। আমরা কিন্তু ওই কস্টিংয়ের দিক থেকে দেখব আজকের চ্যাপ্টার ইন্টিগ্রেটেড অ্যান্ড নন ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম। ইন্টিগ্রেটেড অ্যান্ড নন ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম কস্টিংয়ের, কস্ট বুক কিপিংয়ের মধ্যে পড়ে আমাদের। কস্ট বুক কিপিংয়ে আমরা শিখব কীভাবে কস্টের লেজার তৈরি করতে হয় এবং কীভাবে কস্টের জার্নাল করতে হয়। কারণ আমরা এতদিন যে অঙ্কগুলো করেছি, যেমন ধরো লেবার করেছি, মেটেরিয়াল করেছি বা ওভারহেড করেছি, এই প্রত্যেকগুলোই কিন্তু আমরা তার
কস্টিংটা ক্যালকুলেট করেছি, কিন্তু প্রত্যেকের কস্টিং ক্যালকুলেট করতে গেলে কিন্তু তাদের অ্যাকচুয়াল ডেটা বা ইনফরমেশন দরকার হয়। এই ইনফরমেশন পাবো কোথা থেকে? যতক্ষণ না আমরা কস্টকে রেকর্ডস করছি অ্যাকাউন্ট ফরম্যাটে, ততক্ষণ আমরা সেই রেকর্ডগুলো পাবো না। তাহলে কস্টকে অ্যাকাউন্টিং ফরম্যাটে কী করে রেকর্ড করা যায়, আজকে আমরা সেটা নিয়েই আলোচনা করছি। কিন্তু তোমাদের একটা প্রশ্ন মনে জাগতেই পারে যে অ্যাকাউন্টসের তো আমরা স্যার অলরেডি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে কীভাবে ট্রানজ্যাকশন রেকর্ড করতে হয় সেটা জানি, এবং সেখানে আমরা দেখেছি যে ডেবিট অ্যান্ড ক্রেডিট কীভাবে বের করতে হয়, এবং সেটাকে আমরা অ্যাকর্ডিং টু ডেবিট ক্রেডিট ওয়াইজ ট্রানজ্যাকশনস করি। ব্যাপারটা হচ্ছে কস্টিংও আমরা সেই ডেবিট ক্রেডিটকেই ফলো করবো। কীভাবে ডেবিট যেভাবে আমরা করে এসেছি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশন রেকর্ডের ক্ষেত্রে, আমরা কস্টিং ট্রানজ্যাকশন রেকর্ডের ক্ষেত্রেও আমরা সেটাই করব। এখন দুটোর মধ্যে তফাৎ আছে, কিছু বেসিক কিছু তফাৎ আছে, যে তফাৎগুলো নিয়ে আজকে আমার মেন আলোচনা। আজকে ইন্ট্রোডাকশন ক্লাস থাকবে কস্ট বুক কিপিংয়ের ইন্টিগ্রেটেড অ্যান্ড নন ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেমের ওপরে, যে আমরা কস্টিংয়ের রেকর্ড করব, অ্যাকাউন্টিং রেকর্ড করব কী করে কস্টের দিক থেকে। তা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস আমরা জানি, এবং দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় আছে। আমি একটা ছোটো ডিফারেন্স বলি। ধরো অ্যাকাউন্টসে যে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে যে ট্রানজ্যাকশন রেকর্ড করছি তার উদ্দেশ্য আলাদা থাকে, আর কস্টিংয়ের উদ্দেশ্য আলাদা থাকে। একটা ছোটো এক্সাম্পল দিয়ে তোমরা বুঝতে পারবে। যেমন ধরো আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে যখন একটা পারচেজের এন্ট্রি করি, তখন কিন্তু আমার ক্রেডিটের ক্ষেত্রে মানে ক্রেডিট পারচেজ ক্ষেত্রে একটা আলাদা এন্ট্রি হয়, আবার ক্যাশ পারচেজের ক্ষেত্রে একটা আলাদা এন্ট্রি হয়। মানে আমরা যখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে করি তখন ক্রেডিট অ্যান্ড ক্যাশের দুটো আলাদা আলাদা এন্ট্রি দেখায়, কিন্তু কস্টের ক্ষেত্রে সেই ক্রেডিট বা ক্যাশ পারচেজের কোনো এন্ট্রি আলাদা করে হবে না, ডাইরেক্ট একটাই এন্ট্রি হবে। কারণ কস্টিং কিন্তু তার কীভাবে ওই যে টাইপ অফ এন্ট্রি দেখতে চায় না, তার ভ্যালুটা দেখতে চায়, যে অ্যাকচুয়াল কতটা পারচেস হয়েছে, সেটা ক্রেডিট হতে পারে বা ক্যাশ হতে পারে। মেনলি এই কিছু পার্থক্যের জন্য আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের সঙ্গে কস্ট অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনের পার্থক্য হয়ে যায়। তাহলে আমরা আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাকাউন্টিং কার দিক থেকে? আমরা কস্টের দিক থেকে আলোচনা করবো, ঠিক আছে? কস্টের অ্যাকাউন্টিং কি করে করতে হয় সেখানে আমরা দেখবো। কস্টের অ্যাকাউন্টিং এ দু ধরনের অ্যাকাউন্টিং এর কথা বলা হবে। একটা হচ্ছে নন ইন্টিগ্রেটেড, আর একটা আছে ইন্টিগ্রেটেড। নন ইন্টিগ্রেটেড আর একটা হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম। দেখো নন ইন্টিগ্রেটেড আমাকে যেটা করতে হয়, নন ইন্টিগ্রেটেড মানে আলাদা আলাদা করে অ্যাকাউন্টস দেখানো। নন ইন্টিগ্রেটেড মানে হচ্ছে আলাদা আলাদা করে অ্যাকাউন্টস দেখানো। এই নন ইন্টিগ্রেটেড আমরা একবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ট্রি করব, অ্যাকাউন্টিং এর এন্ট্রি করব, আর একবার কস্ট অ্যাকাউন্টিং এর এন্ট্রি করব। কস্ট অ্যাকাউন্টিং এর এন্ট্রি করব, একবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে এন্ট্রি করব, আর একবার কস্ট অ্যাকাউন্টিং করব। আর ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেমে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস প্লাস কস্ট অ্যাকাউন্টস এই দুটো একসাথে এন্ট্রি করব। মানে আমি বলছি যে যখন আমরা কস্টিং এর অ্যাকাউন্টসে এন্ট্রি করব তখন আমরা দুটো ভাবে করতে পারি, একটা হচ্ছে নন ইন্টিগ্রেটেড, একটা হচ্ছে ইন্টিগ্রেটেড। নন ইন্টিগ্রেটেড আমরা দুটো অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনসকে আলাদা আলাদা রেকর্ড করব। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের জন্য ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ট্রি করব, বা কস্ট অ্যাকাউন্টসের জন্য কস্টটা আলাদা করে একটা এন্ট্রি করব। কিন্তু ইন্টিগ্রেটেডের সময় আমরা দেখব যেখানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসের এন্ট্রি আর কস্ট অ্যাকাউন্টকে একসঙ্গে মার্জ করে এন্ট্রি করব, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম। এখন এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কোথায় আছে সেটাই আমি এখন আলোচনা করব, এবং একটা ট্রানজ্যাকশন কিভাবে রেকর্ড করতে হয় সেটা বলবো। এখন এই দুটোর মধ্যে মেনলি স্যার আপনি বলছিলেন যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসের এন্ট্রির ক্ষেত্রে কস্ট অ্যাকাউন্টের এন্ট্রির ক্ষেত্রে তফাৎটা কোথায় আছে। না আমরা একটু দেখি
যে আমরা অ্যাজ পার ডেবিট ক্রেডিট রুল আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে কি কি ধরনের অ্যাকাউন্ট মেনটেন করি। এক, রিয়েল অ্যাকাউন্ট মেনটেন করি, আমরা সবাই জানো। 2 নম্বর কি করি, নমিনাল অ্যাকাউন্ট মেনটেন করি। 3 নম্বর কি করি না, পার্সোনাল অ্যাকাউন্ট মেনটেন করি। একই না? হ্যাঁ স্যার করি। কিন্তু আমি কস্ট অ্যাকাউন্টসে যখন এন্ট্রি করব, কস্ট অ্যাকাউন্টস যখন করব, আমি কস্ট অ্যাকাউন্টিংয়ে যখন তার এন্ট্রি করব, তখন কিন্তু এই কস্ট অ্যাকাউন্টসে যখন আমি এন্ট্রি করব, তখন কিন্তু আমার রিয়েল এন্ট্রি হবে না, হয় না, রিয়েলে কোনো রকম এন্ট্রি হয় না। আমি বলেছি সেই ক্যাশ আর ক্রেডিট আলাদা করে দেখাতে হয় না, ডাইরেক্ট ভলিউমে দেখাতে হয়। পার্সোনালেরও কোনো এন্ট্রি হয় না, পার্সোনালেরও কোনো এন্ট্রি হয় না, শুধুমাত্র এন্ট্রি হয় নমিনাল। নমিনাল অ্যাকাউন্টের এন্ট্রিটাই আমরা কিন্তু কস্ট অ্যাকাউন্টে একমাত্র করব। কস্ট অ্যাকাউন্টসের ক্ষেত্রে কোনো রকম রিয়েল, কোনো রকম পার্সোনাল অ্যাকাউন্টের এন্ট্রি আমরা মেনটেন করব না। কি করব তার জন্য আলাদা প্রসিডিওর আছে, আমি আস্তে আস্তে আসছি। কিন্তু রিয়েলের ক্ষেত্রে কখনো কখনো যদি আমার স্টক বেঁচে যায়, যে আমার স্টক বেঁচে গেল, তাহলে কিন্তু আমি এর জন্য একটা স্টকের এন্ট্রি মেনটেন করতে পারি। তাহলে স্যার মোদ্দা কথা হচ্ছে, আমি যেটা বলার চেষ্টা করছি যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস আর কস্ট অ্যাকাউন্টসের অ্যাকাউন্টিংয়ের যে পারপাস, যে রিকোয়ারমেন্ট, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের ক্ষেত্রে তার পারপাস, তার রিকোয়ারমেন্ট আলাদা থাকে। কস্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে তার পারপাস, রিকোয়ারমেন্ট আলাদা থাকে। আমি আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম, এখনো আর একটা এক্সাম্পল দিলাম। ধরো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হয়, একটা পারচেস বা সেলের ক্ষেত্রে যখন আমরা ক্রেডিট পারচেস করি, তখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস একটা আলাদা এন্ট্রি হয়। যখন আমরা ক্যাশ পারচেস বা সেল করি, তখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস একটা আলাদা পারচেস, একটা আলাদা সেলের এন্ট্রি করা হয়, মানে ক্যাশ আর ক্রেডিটের জন্য আলাদা আলাদা করে এন্ট্রি করা হয়। কারণ কি আমাকে জানতে চাওয়া হয় শুধুমাত্র ভ্যালু নয়, তার পারপাসটা কি, তার পারপাসটা কি, ক্রেডিটে হয়েছিল নাকি ক্যাশে হয়েছিল, এই দুটো কিন্তু আমরা আলাদা জানতে হয় এবং তার এফেক্ট আমরা অ্যাকাউন্টসে দেখতে পাই ডেটার্স, ক্রেডিটার, ক্যাশের মধ্যে, তাই না? কিন্তু কস্টিংয়ে কিন্তু ওই রিয়েলে ওই ক্যাশ বা ক্রেডিট আলাদা আলাদা করে দেখা হয় না। কস্ট বলে আমার কস্টটা দরকার, আমার ভ্যালুটা দরকার, আমার কী হয়েছিল সেটা নিয়ে আমার কোনো যায় আসে না। আমার 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 অ্যাকচুয়াল কত পারচেস হয়েছে, অ্যাকচুয়াল কত সেলস হয়েছে, দ্য ভ্যালু অফ সেলস, দ্য ভ্যালু অফ পারচেস, ওটাই দরকার। কারণ আমাকে কী করতে হয়, শুধু কস্টিংটা বের করে আনতে হয়। সেই জন্যই আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসের ক্ষেত্রে, কস্ট অ্যাকাউন্টসের ক্ষেত্রে পারপাস, রিকোয়ারমেন্ট দুটো আলাদা হয়ে যাওয়ার জন্য আমরা ডেবিট ক্রেডিট রুলস অ্যাপ্লাই করা সত্ত্বেও কিছু কিছু জায়গায় আমাদেরকে পরিবর্তন আনতে হয়। সেটাই হচ্ছে আমার কস্ট বুক কিপিংয়ে শেখার বিষয়, যে কোন কোন জায়গাগুলোকে আমাকে আলাদা আলাদা করে দেখাতে হবে। তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসের রেকর্ডিংয়ের ক্ষেত্রে আমার তো কোনো প্রশ্নই ওঠে না, আমরা সবই জানি। আমি বলি যখন আমরা কস্টিং নন ইন্টিগ্রেটেড ফরম্যাটে কস্টিংকে রেকর্ড করবো, কস্টের ট্রানজ্যাকশনসকে রেকর্ড করবো, তখন আমাকে দুটো আলাদা করে দেখাতে হবে। একটা যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস দেখাতে হবে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস দেখাতে হবে, একটা হচ্ছে কস্ট অ্যাকাউন্ট আলাদা করে দেখাতে হবে। এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস নিয়ে আমার কোনো ঝামেলা নেই, আমি এটা নিয়ে বলবো না, তোমরা অলরেডি সবাই জানো কী করে কি এন্ট্রি করতে হয়। এখন এই নন ইন্টিগ্রেটেড কস্টিংয়ের কন্ট্যাক্টে কী করে আমরা এন্ট্রি করবো সেটা আমরা একটু দেখে নেব। হ্যাঁ, আমি বলেছি এখানে রিয়েলের কোনো জায়গা নেই, রিয়েলের কোনো এন্ট্রি হবে রিয়েল অ্যাকাউন্টসের ক্ষেত্রে, পার্সোনাল অ্যাকাউন্টসের ক্ষেত্রেও কোনো এন্ট্রি হবে না, শুধুমাত্র এফেক্ট করবে নমিনাল অ্যাকাউন্টসগুলোর উপরে। নমিনাল অ্যাকাউন্টস রিলেটেড হচ্ছে কস্ট অ্যাকাউন্টকে আমরা দেখব। আমরা যখনই নন ইন্টিগ্রেটেড কস্ট অ্যাকাউন্টের সম্পর্কে আলোচনা করব, তখনই আমাদের সামনে একটা কন্ট্রোল অ্যাকাউন্ট বলে আসবে। কন্ট্রোল অ্যাকাউন্ট, কন্ট্রোল অ্যাকাউন্টটা কি জিনিস? কন্ট্রোল অ্যাকাউন্ট হচ্ছে একটা সাবসিডিয়ারি বুকের মতো কাজ করে। এই কন্ট্রোল অ্যাকাউন্টটাকে বোঝাবার জন্য আমি এখানে একটা করছি। ধরো আমরা একটা এক্সাম্পল নিয়ে সবথেকে ভালো হয়, আমরা মেটেরিয়াল নিয়ে নিচ্ছি, মেটেরিয়াল একটা এক্সাম্পল নিচ্ছে।
এক্সাম্পল নিই, ধরো মেটেরিয়াল, আমরা মেটেরিয়াল কথা বলে নমিনালের মধ্যে পড়ো, তাহলে মেটেরিয়াল আমরা যখন মেটেরিয়াল নিই, মানে মেটেরিয়াল যখন রেকর্ড করি তখন আমাদের একটা প্রোডাকশানে অনেক রকমের মেটেরিয়াল দরকার হয়ে পড়ে। ধরো আমি মেটেরিয়াল এন্ট্রি কথায় বলছি, মেটেরিয়াল এ একটা অ্যাকাউন্ট খুললাম, মেটেরিয়াল বি একটা অ্যাকাউন্ট খুললাম, টি ফর্মে খুলতে নিই, মেটেরিয়াল সি একটা অ্যাকাউন্ট খুললাম, ঠিক আছে। এবং আমরা মেটেরিয়ালে কী করে রেকর্ডস করতে হয় সেটা আমরা মেটেরিয়ালে দেখেছি, লিফোতে হতে পারে, ফিফোতে হতে পারে, ওয়েটেডে হতে পারে, তার ক্যালকুলেশন আমরা জানি। তো আলাদা আলাদা করে আমাদেরকে ধরো প্রত্যেক একটা মেটেরিয়াল ধরো 3 রকমের মেটেরিয়াল আছে, তো 3 রকমের মেটেরিয়াল কি আমরা একটাই লেজারে দেখিয়ে দেবো? তুমি দেখাতে পারি না, প্রত্যেকটা আইটেম ওয়াইজ আমাকে তার মেটেরিয়ালের অ্যাকাউন্ট খুলতে হয়। মেটেরিয়াল এ হতে পারে, মেটেরিয়াল বি ক্যাটাগরি হতে পারে, মেটেরিয়াল সি ক্যাটাগরি হতে পারে। তাহলে এখন আমরা মেটেরিয়াল সি ক্যাটাগরি হতে পারে। এখন আমি বলি, ধরো মেটেরিয়াল পারচেস করা হয়েছে 10,000, এখানেও 10,000 পারচেস করা হয়েছে, এখানেও 10,000 মেটেরিয়াল পারচেস করা হয়েছে। তাহলে এদের তিনটে এফেক্টকে এক জায়গায় আনার জন্য আমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, সেটা হচ্ছে স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে। দেখো এর তিনটে এফেক্ট আমার কোথায় যাবে? এর তিনটে এফেক্ট আমার এখানে আসবে। কি বললাম বুঝতে পারছো? তাহলে আমি সব থেকে বোঝার জন্য বলি, এই যে তিনটে অ্যাকাউন্ট, এটা আমার চাইল্ড অ্যাকাউন্ট, আর এই চাইল্ড অ্যাকাউন্টের প্রত্যেকের ওপরে যে প্রত্যেকের এটা নিয়ে যে মার্চ করে আমার মেন অ্যাকাউন্ট খুলতে হয়, সেটা হচ্ছে স্টোর লেজার অ্যাকাউন্ট। আবার এখানে যদি ইস্যু করা হয় 5,000, তাহলে দেখবো আমার এখানে কত হবে? 15,000 টাকা। মানে আমি বলছি যে এই যে মেটেরিয়াল, মানে আমি কথা বলছিলাম কন্ট্রোল লেজার অ্যাকাউন্টের সম্পর্কে। কন্ট্রোল লেজার অ্যাকাউন্টটা কী জিনিস? কন্ট্রোল লেজার অ্যাকাউন্টটা প্রত্যেকটা আলাদা আলাদা মেটেরিয়ালের ক্ষেত্রে বললাম, এটা মেটেরিয়ালের আলাদা আলাদা 4টে 5টা 6টা 7টা আইটেমে হতে পারে, তার আলাদা আলাদা লেজার হতে পারে। সেই লেজারগুলোকে কন্ট্রোল করার জন্য একটা পেরেন্টস অ্যাকাউন্ট থাকে, সেই পেরেন্টস অ্যাকাউন্টের নাম হচ্ছে স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। এটা হচ্ছে চাইল্ড অ্যাকাউন্ট, এটা হচ্ছে পেরেন্টস অ্যাকাউন্ট। এটা হচ্ছে চাইল্ড অ্যাকাউন্ট, এটা পেরেন্ট অ্যাকাউন্ট। চাইল্ড অ্যাকাউন্টকে কন্ট্রোল করার জন্য দেখো এখানে বলেছি যে চাইল্ড অ্যাকাউন্ট সব কটাকে নিয়ে যেটা আছে 30,000, ইস্যু করেছিল 15,000। তার চাইল্ড অ্যাকাউন্টের মেন ইম্প্যাক্টার যে অ্যাকাউন্টে, সেটা হচ্ছে স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, সেটা পেরেন্টস অ্যাকাউন্ট বলা হয়। এটাকে চাইল্ড অ্যাকাউন্ট বলা হয়। আমি আমাদের বোঝার জন্য বলছি। এটা হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্ট। কন্ট্রোল অ্যাকাউন্ট মানে যখনই আমি কস্টে এন্ট্রি করতে যাব, তখনই আমার একটা কন্ট্রোল অ্যাকাউন্ট করতে হয়, প্রত্যেকটা আলাদা আলাদা জিনিসের জন্য। নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে বলছি কিন্তু শুধুমাত্র। সেরকমই আমি যদি ওয়েজেস করতে চাই, সেরকম বিভিন্ন ক্যাটাগরির ওয়ার্কার থাকে, ওয়ার্কার এ, ওয়ার্কার বি, ওয়ার্কার সি, ওয়ার্কার ডি, তাদের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্টস থাকে। সেই অ্যাকাউন্টসকে আমার কন্ট্রোল করার জন্য আমার একটা পেরেন্টস অ্যাকাউন্ট খুলতে হয়, সেটা হচ্ছে ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট। আবার ওভারহেড থাকে বিভিন্ন প্রোডাক্টের জন্য, সেই প্রোডাক্টে কন্ট্রোল করার জন্য আমাকে আবার একটা করে কন্ট্রোল অ্যাকাউন্ট খুলতে, সেটা হচ্ছে ওয়ার্কিং প্রোগ্রেস কন্ট্রোল অ্যাকাউন্ট। সো এই ধরনের কন্ট্রোল অ্যাকাউন্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ সাবসিডিয়ারি অ্যাকাউন্ট, যেটা সাবসিডিয়ারি বুকের মতন বিহেভ করে, যেটা কিনা আমাদের অ্যাকাউন্টসে আমি বলতে পারি পেরেন্টস অ্যাকাউন্টস, যেগুলোকে নিয়ে মার্চ করে একটা অ্যাকাউন্ট খুলতে পারে। এছাড়াও আমি আবার স্টোর লেয়ার কন্ট্রোলের ক্ষেত্রে, স্টোর লেয়ার কন্ট্রোলটা আমি দেখিয়েছি, আমি মুছে দিলাম কারণ তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট যেটা আমি খুলেছিলাম, সেখানে দেখিয়েছিলাম একটু আগে যে 30,000 টাকা আমার এলো ওখান থেকে, ওই ছোটো ছোটো 3টে অ্যাকাউন্ট থেকে, আর 5,000 টাকা এলো আমার এখান থেকে, তাই তো। এখন নমিনাল অ্যাকাউন্টের এমন কিছু জায়গা আছে যেখানে ডবল এন্ট্রি সিস্টেমটা ফুলফিল হচ্ছে না। এই যে 30,000 টাকা এলো, এই 30,000 টাকা কোথা থেকে এলো? সেই ডাবল এন্ট্রি সিস্টেমটা ফুলফিল হচ্ছে না। তো ডাবল এন্ট্রি সিস্টেম মানে এই সময় এই যে 30,000 টাকা যে এন্ট্রিটা আসছে, 30,000 টাকা এন্ট্রিটা আমি বলবো এই এন্ট্রিটাকে আমি ডাবল এন্ট্রি সিস্টেম ফুলফিল করতে হবে। আর ডাবল এন্ট্রি সিস্টেম মানে এই 30,000 টাকা আমি কোথাও না কোথাও দেখতে পাচ্ছি আমার রিয়েল অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্টের সঙ্গে জড়িয়ে আছে। 30,000 টাকা পেলাম কোথা থেকে? আমি 30,000 টাকা এলো কোথা থেকে?
সেই রিয়েল অ্যাকাউন্ট, যেমন ধরো আমি আমি কি বলছি, আমি কোনো রিয়েল অ্যাকাউন্টের কথা বলছি। ধরো ক্রেডিট পারচেস হয়েছিল, ক্রেডিট পারচেসের এন্ট্রি কী হয়, এ পারচেস, ক্রেডিট পারচেসের কী এন্ট্রি হবে, ক্যাশ পারচেসে কী এন্ট্রি হবে, পারচেস টু ক্যাশ হবে, তাই তো। আর ক্রেডিট হলে কোনো ব্যক্তির নাম হবে একটু কেবল, তাই তো। সেখানে ক্রেডিট পারচেস আর ক্যাশ পারচেস, মানে আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি যখন যখন আমার ডবল এন্ট্রি সিস্টেমকে ফুলফিল করবে না, যখন যখন দেখা যাবে যে প্রয়োজন হচ্ছে যে আমার কিছু কিছু তোমার পার্সোনাল অ্যাকাউন্ট বা রিয়েল অ্যাকাউন্ট এসে পড়ছে, সেখানে কিন্তু আমি নতুন একটা অ্যাকাউন্টকে নাম দিই, বা ইমাজিনারি অ্যাকাউন্ট সেটাকে বলা হয়, সেটার নাম হচ্ছে জেনারেল লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। সেটার নাম হচ্ছে টু জেনারেল লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। যখন যখন আমার কি বলবো, যখন যখন আমার এই ডবল এন্ট্রি সিস্টেমটা, মানে এই যে 30,000 টাকাটা এলো, কোথা থেকে এলো, মেটেরিয়াল, আমি বলছি আবার, মেটেরিয়াল এ ছিল, মেটেরিয়াল বি ছিল, মেটেরিয়াল সি ছিল, এর প্রত্যেকে 10,000 টাকা 10,000 টাকা করে ছিল। তাহলে 10,000 মিলিয়ে আমার 30,000 টাকা এখানে এসছে। কিন্তু এর ডবল এন্ট্রি সিস্টেমটাকে ফুলফিল করার জন্য আমাকে আলাদা একটা ইমাজিনারি অ্যাকাউন্ট খুলতে হয় আন্ডার নন ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেমে কস্টিং রেকর্ডের সময়। সেটা হচ্ছে জেনারেল লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। এটা হচ্ছে জেনারেল লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। এবারে আসছি আমি না, মুছে দিই। এবারে আসছি আমি যে ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড কস্ট অ্যাকাউন্টসের ক্ষেত্রে কী হবে না। ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে খুবই সহজ। তবে এখানে ফাইন্যান্সিয়াল আর কস্ট অ্যাকাউন্টের মধ্যে বন্ধুত্ব করা হয়, দুটোর মধ্যে এক করে বন্ধুত্ব করা হয়। ইন্টিগ্রেটেড অ্যান্ড নন ইন্টিগ্রেটেডের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে এখানে দুটোকে আলাদা আলাদা করতে হয়, কিন্তু ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট আর কস্ট অ্যাকাউন্টকে আর মধ্যে বন্ধুত্ব করা হয়। আর সেই বন্ধুত্ব মানে কি, আমি এখানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস যেটা করবো সেটা অ্যাজ পার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস, অ্যাজ পার এফে যেরকম রেকর্ড করা হয়, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস যখন রেকর্ড করা হয় সেরকম করবো। আর এখানে কস্ট অ্যাকাউন্ট যেভাবে এটা রেকর্ড করছিল আমরা নমিনাল অ্যাকাউন্টস ক্ষেত্রে অ্যাজ পার নমিনাল অ্যাকাউন্ট ধরেই কিন্তু রেকর্ড করবো, বা কস্ট বুক কিপিং ধরে করবো, আমি রেকর্ড করবো। এটার ক্ষেত্রে বেসিক্যালি যে এটা হবে, সেখানে যে আমরা ইমাজিনারি একটা অ্যাকাউন্টস খুলছি, এই ইমাজিনারি অ্যাকাউন্টসটা আমাদেরকে খুলতে হয় না। মেইন আছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে অ্যাজ পার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে রেকর্ড করবো, কিন্তু কস্ট অ্যাকাউন্টসে যেমন আমরা এই আগে নন ইন্টিগ্রেটেড সময় দেখছিলাম যে একটা ইমাজিনারি অ্যাকাউন্ট খুলতে ছিল জেনারেল লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট বলে, সেই জেনারেল লেজার কন্ট্রোল অ্যাকাউন্টটা খুলতে হয় না। নর্মালি আমরা কস্ট স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট খুলে আমরা এটাকে কমপ্লিট করতে পারি। আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, বাড়িতে থেকো, সুস্থ থেকো। আমি আবার আসবো পরে এর পার্ট 2 নিয়ে, চ্যাপ্টার 2, যেখানে আমি লেজার অঙ্ক করে দেখাবো কীভাবে কী করতে হয়। তোমাদেরকে অলরেডি পিডিএফটা আপলোড করা আছে গুগল ক্লাসরুমে, কীভাবে আমরা ওই রেকর্ডিংয়ের এন্ট্রি, জার্নাল এন্ট্রি এবং সেটা কী করে 2-3টে ডেমো দিয়ে অঙ্ক দিয়ে গুগল ক্লাসরুমে তোমাদের করানো আছে। এই ক্লাসটার পর তুমি গুগল ক্লাসরুমের ক্লাসে যে ম্যাটেরিয়ালগুলো আপলোডেড আছে সেইটা দেখো, আমার মনে হয় ক্লিয়ার করতে হয়ে যাবে। আজকের মধ্যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাইরে থেকো, টাটা।